হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা সিভিল সার্ভিস বিশেষ করে ডাব্লিউবিসিএস মাথা মধ্যে রেখে যে পরপর ক্লাসগুলো করছিলাম প্রতিটি বিষয়ের, তার আজকে পলিটির পরবর্তী ক্লাস, যেখানে আমরা সংবিধানের গল্প পড়ছিলাম, সংবিধান তৈরির ইতিহাসগুলো পড়ছিলাম। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে এসছিল সেইটুকু আমরা কিন্তু দেখে নিলাম, যে তারা কিভাবে সাংবিধানিক প্রক্রিয়ার কাজকর্ম তারা শুরু করে দিচ্ছে বণিক থেকে শাসক হিসাবে। আজকে প্রকৃত অর্থেই তারা কিভাবে শাসকের ভূমিকা পালন করছে সেই জায়গাটা আমরা সরাসরি দেখে নেব। আমরা আজকের ক্লাসে মূলত পড়ব কোম্পানি রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে সুস্থে যখন পুরোপুরি 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা এই এলাহাবাদ থেকে শুরু করে পুরো বাংলা, বিহার, উড়িষ্যাতে বেঙ্গল প্রভিন্স নিয়ে বিশাল বড় জায়গায় যেখানে তারা গভর্নেন্স শুরু করছে, বেঙ্গল গভর্ন তৈরি করছে, ঠিক একই রকমভাবে বম্বে গভর্নেন্স, তারপরে মাদ্রাজ গভর্নেন্স তারা শুরু করে দিচ্ছে। তার সেখানে শাসন ব্যবস্থা কী করে কায়েম করছে আইনি প্রক্রিয়াতে, সেই জায়গাগুলো দেখব। 1765 যখন এলাহাবাদের চুক্তিতে এলাহাবাদ প্যাক্ট হচ্ছে, মনে রাখতে হবে সেই কাণ্ড কারখানাটা কিন্তু হয়েছিল যে ইংরেজ শাসক তৎকালীন সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি কর্মী ছিলেন, তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ। তিনি এই কাণ্ড কারখানাগুলো করছেন। তার পরবর্তীকালে তো এবং তিনি বাংলায় গভর্নেন্স শুরু করছেন, অর্থাৎ তিনি বাংলার গভর্নর ছিলেন। ঠিক একই রকম ভাবেই কিন্তু সেই সময় প্যারালালি বাংলায় যেমন গভর্নর থাকছে পৃথক আকারে, তেমনভাবেই কিন্তু বাংলায় গভর্নেন্স যেমন হচ্ছে তেমনভাবে কিন্তু এখানেও মাদ্রাস অঞ্চলে মাদ্রাসের গভর্নর থাকছে। একই রকমভাবে বোম্বে অঞ্চলে বোম্বের গভর্নেন্স থাকছে, আলাদা আলাদা গভর্নর থাকছে। গভর্নেন্স কথাটার মানে বা দিওয়ানি, যে লাভ কথাটা বলেছিলাম, দিওয়ানি লাভ, এই দিওয়ানি কথাটার মানে কিন্তু ঘুরিয়ে অনেক কিছু। আমরা জানি রবার্ট ক্লাইভের এই সময় থেকে কিন্তু পাপেট নবাবরা তখন থাকছে, বলবো বিস্তারিত ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়তে যেমন কোম্পানি তার নিজের মতো করে লেজিসলেচার অর্থাৎ আইন তৈরি করতে পারছে, সেই আইন অনুযায়ী তারা শাসনতন্ত্র করতে পারছে, অর্থাৎ এক্সিকিউটিভনেস থাকছে প্লাস জুডিশিয়ারিও থাকছে। একই রকমভাবে নবাব থাকার জন্য সেখানেও তারা ট্যাক্স চাপাতে পারছে। সব মিলিয়ে ডবল ট্যাক্স এবং প্রকৃতির খারাপ অবস্থা, ক্লাইমেট, সমস্ত কিছু খারাপ মিলিয়ে বাংলার মানুষদের প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায়। পরবর্তীকালে ভ্রেলেস্টের সময় যখন গভর্নর থাকে সেই সময় এখানে মন্বন্তর চলে আসছে, তাকে বলি আমরা 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ। এই সবটা যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, যখন শেষমেশ ওয়ারেন হেস্টিংস পাওয়ারে চলে আসে, যখন এইরকম সমস্ত সমস্যা বারবার করে দেখা দেয় এবং শেষমেশ যখন রবার্ট ক্লাইভ চলে যায়, তারপরে ওয়ারেন হেস্টিংস পাওয়ারে চলে আসে, সেই সময় ওয়ারেন হেস্টিংস দেখে যে না, লং টার্মের জন্য যদি এই বৃহৎ ভারতবর্ষে ব্রিটিশ কলোনি স্থাপন করতে হয়, তাহলে ঠিকঠাকভাবে আইন প্রণয়ন করা খুব দরকার এবং সেই আইনকে প্রণয়নের মারফত, পলিসি মেকিংয়ের মারফত, রুলস রেগুলেশনের মারফত ধীরে 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 বাদবাকি জায়গাগুলোকে জায়গায় নিয়ে আসতে হবে। তাই জন্য যখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষমতা, তখন সেন্ট্রালাইজ করার দরকার পড়ছে। ঠিক সেই কারণে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু ওয়ারেন হেস্টিংস যে আইন আনছেন সেটাকে আমরা বলছি চার্টার অ্যাক্ট বা রেগুলেশন অ্যাক্ট। এবং এই রেগুলেশন অ্যাক্ট প্রতি 20 বছর অন্তর অন্তর রেগুলেট করা হবে, যাতে কোথায় কি খামতি থাকছে চেক অ্যান্ড ব্যালেন্স করে মডিফাই করার জন্য। তো সেই নিরিখে 1773 সালে প্রথম রেগুলেটিং অ্যাক্ট আসছে। তারপর 20 বছর আসছে 1793-তে, 93-তে,
আবার 20 বছর আসছে 1813 সালে, আবার 20 বছর আসছে 1833 সালে, এবং আবার 20 বছর 1853 সালে। ঠিক এরপরেই কিন্তু আমরা জানি যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়ে গেছিল, গ্রেট রিভোল্ট চলে আসছে 1857 সালে, এবং তারপরই ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাচ্ছে, যেটা আমরা আগের দিনের ক্লাসগুলোতেও কিন্তু দেখেছিলাম এবং সেই কথাগুলো অল্প বিস্তর বলেছিলাম। এই যে সময়কালটা 1773 থেকে 1853, এই যে সময়কাল সিপাহী বিদ্রোহের আগে যে যে আইনগুলো আসছে, সেখানে কি কি সমস্যা, আইনে কি কি চেঞ্জেস এসছে, কোম্পানি অ্যাকচুয়ালি কি করতে চেয়েছে, এইগুলোকে নিয়েই আজকের ক্লাসে এই কোম্পানির রুলের গল্পে আমরা আলোচনা করব। যারা মূলত সিভিল সার্ভিস পড়ছো, এই জোনটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ মডার্ন ইন্ডিয়ার একটা পার্ট কিন্তু হয়েই যায় প্রকারান্তরে। তাই এমন একটা চ্যাপ্টার সেটা কিন্তু পলিটির জন্য ইম্পর্টেন্ট, আবার হিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, কমন চ্যাপ্টার, যেটা যদি ভালো করে পড়তে পারো তাহলে একরকমভাবে ফাঁকি মারা হয়ে যায়। আমরা বলি স্মার্ট ওয়ার্ক করতে, স্মার্ট ওয়ার্ক মানে এটা নয় যে কোনো কিছুকে ফাঁকি মেরে চলে যাও। ফাঁকি মারা বলতে বোঝাচ্ছে কোনো একটা হার্ড ওয়ার্ককে ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনটেন করে অল্প সময়ের মধ্যে একরকমভাবে ফোকাস হয়ে করে ফেলা। সুতরাং আমরা যদি কোম্পানি রুলটা পড়ে ফেলি তাহলে কিন্তু একরকমভাবে ইতিহাস এবং পলিটি দুই রকম পয়েন্ট অফ ভিউ প্রকৃত অর্থে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা আইনের মারপ্যাচ অনুযায়ী ভালো করে পড়ার চেষ্টা করি। তাহলে এই টাইম পিরিয়ডটা মোটামুটি হবে 1773 থেকে 1853, এই সময়কালে কোম্পানিরা কীরকম আইন আনছে এবং তার মাঝখানে কোনো সমস্যা এসছে কিনা, কোনো সংশোধনী করতে হয়েছিল কিনা, কেন সমস্যাগুলো এসছিল, এই ডিটেল আলোচনা আমরা পরপর শুরু করব। চলো আমরা আলোচনা শুরু করে দিই। কি হয়েছিল স্যার? দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, যখন 72 সালের ওয়ারেন হেস্টিং আসছে তখন তিনি বাংলার গভর্নর। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ল, বাকি দেখো আইন বলা হচ্ছে, ইম্পর্টেন্ট ল ইনঅ্যাক্টেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হয়ে আসছে, টু ট্যাকেল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস অ্যান্ড ফিনান্সিয়াল ডিফিকাল্টিস অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। কেন স্যার? ভালো করে লাইনগুলো পড়ার চেষ্টা করো, এখান থেকেই বলছি কনসেপ্ট ক্লিয়ারও হবে, যেটা হয়তো তোমরা আগের বার ভালো করে খেয়ালই করো। আবার বলছি তোমরা হয়তো পড়েছো বাট খেয়াল করে পড়োনি। এই আইনটা পাশ হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে, তার মানে ওয়ারেন হেস্টিংস নিজে কিন্তু আইন পাশ করছে না, ওয়ারেন হেস্টিংসের সময় এইটা পাশ হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ হয়ে আসছে এই আইনটা। কেন? টু ট্যাকেল, ব্যালেন্স করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হচ্ছে, কারণ ব্রিটিশরা জানতোই হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে আমরা এখন হয়তো প্রকারান্তরে ঘুরিয়ে কলোনি এস্টাবলিশ করছি, উপনিবেশ স্থাপন করছি, কিন্তু আফটার অল প্রফিট তো ইংল্যান্ডেরই হবে। তো ইংল্যান্ডের লোকজন কিন্তু সরকার মনিটরিং করতোই, কিন্তু এই যে এক এক জায়গায় এক এক গভর্নর রয়েছে এবং এক এক রকমভাবে এক একটা এলাকায় আইন তৈরি করছে, এক একটা এলাকায় শাসন ব্যবস্থা পরিচালনা করছে, কারণ প্রত্যেক জায়গায় তো সেই লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি থাকবে, এখানেও তোমার লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি থাকবে, এখানেও তাই আছে। এক এক জায়গায় যদি এক এক নিয়মকানুন হয় তাহলে তো মুশকিল একই বিষয়ের ওপর। আমি বিষয়টা এত সহজ নয়, তবু একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তোমরা 5 জন আমার কাছে পড়ছো, 5 জনই কেউ পড়া করে আসনি, তো আমি একজনকে চড় মারলাম, একজনকে কান ধরে উঠবোস করালাম, আর একজনকে বললাম নাক খড় দে। একজন বলল কি ব্যাপার স্যার, আমাকে চড় মারলেন, ওকে কান ধরে উঠবোস করাচ্ছেন, ও তো গায়ে তো কানে লাগলো না। ও বলছে স্যার কি ব্যাপার, ওকে স্যার আপনি নাক খড় দিতে বলছেন, ও তো শুধু নাকেই একটু ধুলো লেগেছে, কিন্তু আমার তো হাঁটু ব্যথা হয়ে গেল, কি ব্যাপার? তার মানে একই সমস্যার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন আইন। কোথাও কোথাও কিন্তু যদি জানাজানি হয়ে যায় তাহলে সমস্যা বেঁধে যাচ্ছে, তাহলে রুল করা যাবে না। এই রকম ব্যাপারটাই ধরে নাও যে ভারতবর্ষে সেই সময় তো আঞ্চলিক সমস্যাগুলো চলছিলই, তার কারণ আমরা যদি প্যারালালি যারা যারা ইতিহাসের ক্লাসগুলো দেখছো মডার্ন হিস্ট্রি, তারা জানো যে মুঘল সাম্রাজ্য সেই সময় পতন চলছিল, আঞ্চলিক শক্তির বিকাশ চলছে, তার মাঝখান থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড রূপে। এই যে চেঞ্জেসগুলো আসছে, সেখানে যদি ভিন্ন ভিন্ন আইন থাকে শাসনতন্ত্র প্রভাব পড়বে, সেটা কিন্তু লং টার্মের জন্য এখানে ক্ষমতা কায়েম করা মুশকিল হয়ে যাবে। সেই নিরিখেই পাওয়ার সেন্ট্রালাইজ করার দরকার পড়ছে, বা এক জায়গায় সমস্ত রকম নিয়মকানুন জড়ো করার দরকার পড়ছে। এই নিরিখেই কিন্তু
যে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যাগুলো হচ্ছিল তার জন্যই সমাধানের উদ্দেশ্যে এই আইন পাশ করা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফিনান্সিয়াল ডিফিকাল্টিস আসছিল, তোমাকে বলবে যে নিচের কোন তথ্যটি সত্য নয়, তাহলে মুশকিল। নট অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম বাট অলসো দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস। ফিনান্সিয়াল ক্রাইসিস কেন হতে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির? তার কারণ তার আগেই রবার্ট ক্লাইভ ছিল। আর রবার্ট ক্লাইভ প্রচণ্ড পরিমাণে করাপ্টেড পারসন। তিনি যেমন উপনিবেশ স্থাপন করেছেন, ক্ষমতা এস্টাবলিশ করেছেন, সব ঠিক আছে, কিন্তু ওই মীর জাফরকে চেয়ারে বসিয়ে যা উপঢৌকন নিয়েছেন এবং যেভাবে, আরে ভাই ধরো তুমি একদিকে একটা কোম্পানি চালাও, একটা ব্যবসা চালাও, তোমার স্টাফ দেখা গেলো প্রচণ্ড পরিমাণে ভালোভাবে সমস্ত ব্রাঞ্চগুলো খুলছে একটার পর একটা এবং সেখানে গিয়ে ভালো ব্যবসা করছে, কিন্তু ব্যবসা করার পরে যে টাকা আয় হচ্ছে, যে লাভ হচ্ছে, সেই লভ্যাংশ তোমাকে না দিয়ে সে নিজে টাকাটা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে। তাহলে ব্যক্তিগতভাবে তোমার কোম্পানি, কিন্তু তুমি আয় করতে পারছো না। একই রকমভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মালিকাধীন ছিল, যেটা আগের ক্লাসে বলেছিলাম যে কোম্পানি কীভাবে এস্টাবলিশ হলো, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা তো আসলে পার্লামেন্টের মেম্বার, রাজনৈতিকবিদ, বড় বড় লোকজন, পাওয়ারফুল লোকজন। এবার পার্লামেন্টে তো হিসাব দিতে হচ্ছে যে তুমি কত টাকা প্রফিট করে নিয়ে আসছো এখান থেকে ব্যবসা করছো। তখন কোম্পানি বলছে না আমার তো টাকা নেই। এবার বলছে তুমি ভালো করে ব্যবসা করছো এখানে আর তুমি আমাকে সরকারকে রেভিনিউ দিতে পারছো না, কি করে হয়? টাকাগুলো যাচ্ছে কোথায়? তখন বলছে স্টাফ হচ্ছে কি স্যার করাপ্টেড, মুশকিল। তাহলে এই যে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের মধ্যে, টাকা আসছে না তা নয়, কিন্তু টাকাটা করাপ্টেড হয়ে যাচ্ছে, করাপশনের মারফত করাপ্টেড লোকের কাছে চলে যাচ্ছে। এই ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোর জন্য, ডিফিকাল্টিসগুলোর জন্য এই পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে আস্তে আস্তে এর মাতব্বরি নিয়ে না বেড়ে যায়, এইখানকার স্টাফেদের মাতব্বরি যাতে বেড়ে না যায়, ধীরে ধীরে ব্রিটিশ পার্লামেন্ট যাতে নিজের হাতে ক্ষমতা রাখতে পারে এবং ধীরে ধীরে যাতে ব্রিটিশরা সরকারিভাবেই এই ভারতবর্ষের ওপর কলোনি স্থাপন করতে পারে, সাম্রাজ্যবাদ স্থাপন করতে পারে, তার জন্যই ফার্স্ট ইনিশিয়েটিভ আইনভাবে নিয়ে নিচ্ছে এটা রেগুলেটিং অ্যাক্ট, যেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হয়ে যাচ্ছে। এর আগে ভাবো কোনো রকমভাবে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে কোনো আইন পাস হচ্ছে না। ব্রিটিশ পার্লামেন্ট থেকে সনদ পাস হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাও তুমি ব্যবসা করে আসো, কিন্তু ভারতের বুকে ভারতকে শাসন করার জন্য আইন এর আগে কিন্তু সেরকমভাবে কিছু হচ্ছে না। এটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই প্রথমবারের জন্য হলো। ক্লিয়ার কনসেপ্ট? দিস অ্যাক্ট মার্ক দ্য ফার্স্ট মুভ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট to oversee the company's operations and establish the basis for a more centralized system of governance in India. তার মানে প্রথমবারের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির সমস্ত কার্য প্রক্রিয়াকে কিন্তু নিজের আন্ডারে আনার চেষ্টা করছে প্রথমবারের জন্য, এবং প্রথমবারের জন্য এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যাতে একটা সেন্ট্রালাইজ সিস্টেম, কেন্দ্রীভূত সরকার, কেন্দ্রীভূত ক্ষমতা যেন আসে, ডিসেন্ট্রালাইজ বা স্ক্যাটার্ড গভর্নমেন্ট যেন না আসে, গভর্নেন্স না চলে। অর্থাৎ এর মারফত কি কাণ্ড কারখানা করার চেষ্টা করছে। আবার বলি, যারা যারা প্রথমবারের জন্য ক্লাসটা দেখছো তাদেরকে বলে রাখি, এই নোটগুলো কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আমি রেখে দিয়েছি, যাতে তোমরা যারা পড়ছো, দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের, সেখানে জয়েন করে যাও, নোট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সুতরাং আশা নিয়ে চিন্তা করো না, পড়াটা কোন আঙ্গিকে করা হচ্ছে, কেন করতে হচ্ছে, কারণ সিভিল সার্ভিসের ডিমান্ড কি, এইগুলোকে বুঝে যদি লেগে থাকতে পারো আমার সঙ্গে সঙ্গে, আমি তো প্রতিদিন ক্লাস করাচ্ছি বাবা, তুমি প্রতিদিন শুধু পড়ে যাও, মানে তুমি পড়ো, এরপরেই পরীক্ষা নেওয়া শুরু করবো আমাদের অ্যাপের মাধ্যমে, নিজেই পাস করবে, চিন্তা করো না, শুধু মন দিয়ে ক্লাসগুলো করো। যেটা বলছিলাম বাংলা ইংরেজিতে দেওয়াই আছে, চাপ নিও না। তো এই যে প্রথম স্টেপ নেওয়া শুরু করছে ব্রিটিশ পার্লামেন্ট, এর মারফত কি আসছে, কেন আসছে, গল্পটা কি, পটভূমিকা কি? তাহলে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, তার একটা নিশ্চয়ই গল্প আছে, পটভূমি আছে। এই পটভূমি জানাটা খুব দরকার। তার কারণ রবার্ট ক্লাইভ 1765-এ এলাহাবাদের প্যাক্ট করছে, একটা বিশাল বড় এরিয়া গঙ্গার আশপাশ দিয়ে তারা ক্ষমতা কায়েম করছে। বাংলা, বিহার, উড়িষ্যা, ইভেন ইউপির এলাহাবাদ পর্যন্ত তারা কিন্তু বেঙ্গল গভর্নেন্স তৈরি করে ফেলছে। প্লাস ওইদিকে বোম্বে রয়েছে, প্লাস এদিকে মাদ্রাজ গভর্নেন্স, ওগুলো তো আলাদা আলাদা রয়েছে। কিন্তু এই যে মাঝখানের সময় যেখানে বাংলায় দুর্ভিক্ষ পর্যন্ত চলে আসতে পারলো, পাপেট নবাবী আনা চলছে এবং নবাবী আনা শেষ হয়েও যাচ্ছে, তাহলে স্যার কি এমন সমস্যা যে সমস্যাগুলোর জন্য এই আইনটাকে আনতে বাধ্য করলো ব্রিটিশ পার্লামেন্ট? আরও কি সমস্যা ছিল? তাহলে সেই সমস্যাগুলোকে এবার পুঙ্খানুপুঙ্খ জানতে হবে আমাদের। The Regulating Act 1773 was introduced as a reaction
প্রতিক্রিয়া হিসাবে এটাকে উপস্থাপন করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিসের রিয়াকশন? টু আ কম্বিনেশন অফ ফিনান্সিয়াল ট্রাভেলস, যেটা আমি আগেই বললাম, অর্থনৈতিক সমস্যার প্রতিক্রিয়া হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার্স, শাসনতান্ত্রিক সমস্যাগুলো হয়ে যাচ্ছিল সেই সময়, ক্ষোভ দেখা দিচ্ছিল, অ্যান্ড এথিক্যাল কনসার্ন দ্যাট হ্যাড ডেভেলপড উইদিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ করাপশন এইসব চলে আসছিল। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরেই যাদেরকে ভায়া করে ব্রিটিশ পার্লামেন্ট কলোনি তৈরি করছে, সেই কোম্পানি নিজেদের মধ্যেই কিন্তু গোলমেল গোলমেল লোকজন হয়ে এসে যাচ্ছে, তাকে কন্ট্রোল করার দরকার হয়ে পড়ছে। অল অফ হুইচ সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড বোথ কোম্পানি অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। ব্রিটিশ শাসনতন্ত্র ভারতবর্ষের নিরিখে এবং কোম্পানির লাভের দিক থেকে দুটোতেই কিন্তু সমস্যা এসে যাচ্ছিল। তাহলে কোম্পানি একটা ব্যবসায়িক জায়গা, আর অ্যাডমিনিস্ট্রেশন যেখানে সাম্রাজ্যবাদ স্থাপিত হচ্ছে। কোথায়? একটা নতুন দেশ ভারতবর্ষে, এইখানটা যেখানে লাভের গুড় খেতে হবে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকারকে, সেখানে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাচ্ছে বেশ কিছু চুনোপুটি ইংল্যান্ডের সাধারণ লোক, কিন্তু এদেশে এসে সেখানকার গভর্নর হয়ে যাচ্ছে, পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। ধরো তুমি চাকরি পেয়ে গেলে, তুমি চাকরি পেয়ে যাওয়ার পর তুমি তো আসলে সাধারণ মানুষ, কিন্তু যখনই তুমি কোনো চাকরি পেয়ে যাবে, চেয়ারে পেয়ে যাবে, তো সেখানে গিয়ে তুমি দেখা গেলো তোমার পোস্টিং বাইরে কোথাও হলো, সেখানে গিয়ে লোকাল উপর যদি তুমি আজকে মাতব্বরি করে বেড়াও, রাজা বলে মনে করো, তাহলে মুশকিল। এবং গভর্নমেন্টের যদি ক্ষতি হয়, তাহলে গভর্নমেন্টের ভাবমূর্তি খারাপ হচ্ছে। ঠিক আছে? এই যে বিষয়টা, এইরকমভাবে কোম্পানির ভাবমূর্তি, কোম্পানির স্বার্থ এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থ দুটোই কিন্তু ইন্ডিয়াতে নেগেটিভ চলে যাচ্ছিল। এগুলোকে কন্ট্রোল করার জন্যই এই আইনটা আসছে। ফিনান্সিয়াল ট্রাভেলস আর কীভাবে আসছে? By the early 1770s, the East India Company was in a dire financial state, largely because of rampant corruption, যে কথা তোমাদের বলছিলাম, and poor management by its official operating in India. মূলত করাপশন এবং ঠিকঠাক করে ফিনান্সিয়াল যে 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 পদ্ধতিগুলো কীভাবে রেভিনিউ কালেক্ট করতে হবে সেগুলো ঠিকঠাক ছিল না, তার জন্য কিন্তু বড় সড়ো সমস্যার মুখে পড়েছিল আর্থিকভাবে। ঠিক আছে? তো এখানে করাপশন, বিশেষ করে রবার্ট ক্লাইভের সময়, এই জায়গাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তো আমাদের আগেই বলছিলাম। ঠিক বাংলায় নোট দেওয়া আছে। এছাড়া বাংলায় দুর্ভিক্ষ, যেটা বড় সড়ো একটা শিক্ষা দিয়ে গেছিল। বাংলায় দুর্ভিক্ষ, যে দ্বৈত শাসন, ডুয়াল গভর্নমেন্ট রবার্ট ক্লাইভ চালু করছে, সেটা ওয়ারেন হেস্টিংস সেটা বন্ধ করছে। তার কারণ, আরে ভাই তুমি ধীরে সুস্থে খাও, প্রফিট নেবে, ধীরে সুস্থে খাও। তুমি যদি আজকে সমস্ত কিছুই বিক্রি করে দাও, সমস্ত কিছু করাপশন করে দাও, তাহলে তো মুশকিল। ঠিক? এবার এখানের সাথে তুমি বর্তমানকে মেলানোর চেষ্টা করতে পারো, কিন্তু ইতিহাস থেকে আমরা পড়ি কেন, এই আইন কানুনগুলো পড়ি কেন, যাতে বর্তমানে সেই ভুলগুলো না করি, তাই না? এবার এই জায়গাগুলো এটাই বোঝা নাও যে কি চলছে এবং কি চলেছিল, তার তুলনামূলক আলোচনা তোমরা নিজেরাই ভেবে নাও, যথেষ্ট বুদ্ধিমান। তো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ কখন আসছে? যখন একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও ট্যাক্স চাপাচ্ছে, আবার নবাবরা তাদের মারফত, কারণ নবাবকে তো আবার অর্ডার দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ তাদের পাপেট হয়ে রয়েছে, তো ওদেরকে বলছে আবার ট্যাক্স কালেক্ট করো। এবারে একটা লোক কতবার ট্যাক্স দেবে? দ্য ক্যাটাস্ট্রফিক বেঙ্গল ফেমেন, বা যে বাংলার মন্বন্তর চূড়ান্তভাবে এসেছিল 1770 সাল, বা বলা যেতে পারে 76-এর মন্বন্তর বাংলা হিসাবে, বাংলা বঙ্গাব্দ অনুযায়ী, রেজাল্টেড ইন দ্য ডেথস অফ মিলিয়ন, প্রচুর মানুষজন না খেতে পেয়ে মরে গেছে, কজিং আ ডিপ ইকোনমিক ক্রাইসিস। প্রচণ্ড রকমভাবে সেখানে যখন মানে পার্টিকুলার যখন দুর্ভিক্ষ হয়, তো প্রচুর লোকজন কি করে, চাল ডাল আগের থেকে সরিয়ে রেখে দেয় এবং সেটাকে আরও কালোবাজারি করার জন্য উচ্চ দামে বিক্রি করে দেয়, অনেক মানুষজন কিনতে পারে না, তাহলে বিশাল বড়োভাবে একটা দ্রব্যমূল্যের একটা স্ফীতি চলে আসে, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন চলে আসে, ইকোনমিক্যাল ক্রাঞ্চেস চলেই আসে, ক্রাইসিস চলে আসে। এগ্রিকালচার প্রোডাকশন ফেল শার্পলি। ভাই টাকাই নেই, একে তো ক্লাইমেট ঠিকঠাক থাকছে না, তার মধ্যে আবার যেটুকু টাকা দিয়ে বা যেটুকু সামর্থ্য দিয়ে তারা চাষবাস করবে, সেই কৃষকরা দিনান্তে দিন খায়, নিজেরাই খেতে পাচ্ছে না, তো চাষবাসটা করবে। ট্যাক্স রেভিনিউস ডিক্লাইন, প্রচুর পরিমাণে যদি মানে চাষবাসই না হয়, রেভিনিউ কালেকশন একদম পড়ে যাবে। অ্যান্ড ট্রেড ওয়াজ সিরিয়াসলি ডিসরাপ্টেড। তুমি কেনারই তোমার ক্ষমতা নেই, তুমি জিনিসপত্র কিনবে কি করে? তো বাণিজ্য হবে কোত্থেকে? তো কোম্পানির বাণিজ্য হচ্ছে না, ট্যাক্স আসছে না, বলতে এগ্রিকালচার খারাপ হয়ে যাচ্ছে, আবার প্রচুর প্রচুর মানুষজন মরে যাচ্ছে। তো এত মানুষজন যদি, লক্ষ লক্ষ মানুষজন যদি অনাহারে মারা যায়, শোনা যায় যে সেই সময় মানুষটাকে মানুষের মাংস খেয়ে নিয়েছিল খিদের চোটে, এরকম অবস্থা তৈরি হয়, তাহলে সেখানে শাসনতন্ত্র বা গভর্নেন্স সিস্টেমে কিন্তু চেঞ্জেস আনতে হবে।
নাহলে সাধারণ মানুষ কাছে না যাবে, সাধারণ মানুষকে দিয়েই তো আবার নিজেরা প্রফিট করবে। সুতরাং চেঞ্জেস আনাটা দরকার ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুর্ভিক্ষ, ঠিক আছে, তাহলে একটা হলো করাপশন এবং তারই এফেক্ট, বলে না পাপের ফল সবাইকেই ভুগতে হয়, কর্মফল, তার পরপরই দুর্ভিক্ষ, ঠিক আছে, এটা আর একটা অনুমতি দিয়ে দিল। এরপর হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, যেটা বলছিলাম তোমাদের, দ্বৈত শাসন। ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম যেটা রবার্ট ক্লাইভ চালু করছে। এক, যেহেতু তিনি দিওয়ানি রাইট পেয়েছিলেন এলাহাবাদ চুক্তির মাধ্যমে, তাই কোম্পানি সেই অনুযায়ী কি করতে পারতো, রেভিনিউ কালেক্ট করতে পারত। ঠিক, তার মানে এই পার্টিকুলার বেঙ্গল প্রভিন্সে যদি গল্প বলো, এলাহাবাদ অঞ্চল জুড়ে বাংলা, বিহার, উড়িষ্যা দিয়ে, এখানে তারা রেভিনিউ কালেক্ট করতে পারছে এই অঞ্চলে দেওয়ানি লাভের মারফত। দেওয়ানি লাভ মানে একরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশন করা, তাহলে তারা নিজেরা নিজেদের মতো করে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে। আবার প্রকারান্তরে এই লোকগুলোই কিন্তু এখানে ওই পাপেট সরকারকে বসিয়ে রেখে দিয়েছে, নবাব করে রেখে দিয়েছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে নবাবিও রয়েছে, তো এই নবাব তারাও আবার রেভিনিউ কালেক্ট করছে। তো দুই রকম ভাবে দ্বৈত, নবাবের সরকার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার, দিওয়ানি বা ডুয়াল গভর্নমেন্ট চলছে, ঠিক আছে। নিজামাত রাইটস, নিজামাত রাইটস মানে হচ্ছে কি, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা পেয়েছিল দিওয়ানি লাভের মারফত। পুলিশ অ্যান্ড জুডিশিয়াল ফাংশনস টু নবাব অফ বেঙ্গল, ঠিক আছে। পুলিশিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বা জুডিশিয়াল সিস্টেম সবই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিও পাচ্ছে, আবার নবাবরাও করছে। মানুষ যাবে কোথায়? দ্য ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ বাই রবার্ট ক্লাইভ প্রুভড কমপ্লেক্স অ্যান্ড আনপপুলার। সাধারণ মানুষ প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছে, তিরস্কার করছে, ভাই বাঁচবো কি করে আমরা, দুইজন সরকার নাকি আমাদের। আন্ডার দিস অ্যারেঞ্জমেন্ট দ্য কোম্পানি হেল্ড দিওয়ানি রাইটস, মিনিং ইট কালেক্ট ট্যাক্সেস ইন বেঙ্গল, পার্টিকুলার ইন বেঙ্গল কিন্তু, while the নবাব retained নিজামাত অথরিটি ওভার জাস্টিস অ্যান্ড পলিসিং, ঠিক আছে। ইন দ্য প্র্যাকটিস however the company exercised control over both functions and prioritizing revenue collecting over the welfare of farmers and the general population. অনেক চব্বই বলছে প্রপারলি যেটা বলা হচ্ছিল যে কোম্পানি পুরোপুরিভাবে রেভিনিউ কালেক্ট করছে আর পুলিশিং টুলিশিং ঘুরিয়ে দিচ্ছে নিজামাত, কিন্তু সেটা কিন্তু আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই অঙ্গুলি হেলনেই কিন্তু হচ্ছে। সাধারণ মানুষের জন্য সেটা খুব বিরক্তির জায়গায় চলে এসেছিল, একটা কি বলবো অ্যাসিমিস্ট্রিক্যাল একটা তোমার পার্টিকুলার গভর্নেন্স চলে আসছিল, ঠিকঠাকভাবে তার কোনো গভর্নমেন্টের কোনো ছাদ ছিল না। সরকার যদি ঠিক নিজেই না থাকে, সাধারণ মানুষ চালাবে কি করবে নিজেদেরকে, ঠিক আছে। দ্বৈত সরকার ব্যবস্থাটা খুবই নেগেটিভ ইফেক্ট ফেলে দেয় সাধারণ মানুষের জন্য। এরপর কোম্পানি নিজে ধার করা শুরু করছিল। এক, এই রকম দ্বৈত শাসনে হওয়ার জন্য করাপশন হচ্ছে, দুই, দুর্ভিক্ষ হচ্ছে, এবং তিন, কোনো আইন কারণ মানা হচ্ছে না, করাপশন আসছে। সবটা মিলিয়ে কোম্পানি নিজস্ব বেশ কিছু ধার দেনা হয়ে গেছিল, ঋণ এসে গেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড অ্যামেজড লার্জ ডেটস টু দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। ওই যে বললাম কোম্পানির যে মালিক ছিল তাদের স্টাফরা তলা থেকে খেয়ে একদম টাকা নিয়ে পোকার পার, ঠিক আছে, পেগুড়ে বালি পুরো খেয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কোম্পানির মালিক দেখা যাচ্ছে তো টাকা থাকছে না, তো কোম্পানি চালাবে কি করতে থেকে? এই নিরিখে তারা ব্যাংক অফ ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে টাকা ধার করেছে, ঋণ নিচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে তারা ঋণ নিচ্ছে। তাহলে যখন ঋণ নেবে তখন সুদ লাগবে, সুদ ফেরত দিতে হবে, তো কোম্পানির মালিকদের কাছে বার্ডেন চলে আসছে। তো ব্রিটিশ পার্লামেন্ট দেখছে যে কোম্পানি স্টাফ কিন্তু বেগরবাই করছে, মুশকিল হয়ে যাবে পরবর্তীকালে, বা সাম্রাজ্যবাদটা হয়তো পুরোপুরি আসবেও না, যে লং টার্ম যেটা সুবিধা হবে। Meanwhile, the enormous quantities of tea lay unsold and decaying in British warehouse, with an even more shipments arriving from India. প্রচুর পরিমাণে চা, এটা ভারত কিংবা এই চায়না এই অঞ্চল থেকে যেত, সেগুলো কিন্তু বিক্রি বাট্টা হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, বরং স্টোর হাউস বা ওয়্যার হাউসে জমে যাচ্ছে সেই ধরনের চা পাতা নষ্ট হয়ে যায়। সেই নিরিখে কোম্পানি প্রচুর লসও হচ্ছে। তার মানে যে ট্রেডগুলো করতো, এই যে ভারতবর্ষ থেকে যে ট্রেডগুলো করতো ইংল্যান্ডে এসে, সেগুলো ঠিকঠাক করে হচ্ছিলও না। তাতে টাকা পয়সার যেমন ক্ষতি হচ্ছিল, তেমন কোম্পানিকে ভারতবর্ষে চালাবার জন্য যে খরচ দরকার, সেই খরচ করার জন্য কোম্পানিকে এখান থেকে প্রচুর পরিমাণে লোনও নিতে হচ্ছিল। তো সব মিলিয়ে এত ধার দেনা এবং এত
আনপ্রফিট সমস্ত কিছু গোলমালে চলে আসছিল, প্রচুর পরিমাণে ক্ষতি করছিল কোম্পানি। ঠিক আছে, তাহলে দরকার ছিল আইনের, যেটা বললাম। এই জন্যই ব্রিটিশ পার্লামেন্ট থেকে আইন আসছে টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল। কোম্পানি কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করবে তার জন্য কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট আইন করে দিচ্ছে যে তুমি এই নিয়মের মধ্যেই চালাবে। আসছে রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল, 1773 সাল, 72 সালে অলরেডি কিন্তু চলে আসছে বাংলার গভর্নর হিসাবে ওয়ারেন হেস্টিংস। তিনি বাংলার গভর্নর হিসাবে আসছেন। এবার এই যে আইনগুলো আসছে, সেই আইন দ্বারা কি কি কাণ্ড করা হচ্ছে আমি যদি সিনপসিস দেখেই দিই, তোমরা দেখতে পাচ্ছ যে ডায়াগ্রাম করার চেষ্টা করি যাতে তোমাদের মাইন্ড ম্যাপ হয়ে মনে থাকে যায় কি কাণ্ড হচ্ছে। ওয়ারেন হেস্টিংসকে এখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এই যে বাংলার তিনি গভর্নর ছিলেন, যেহেতু বলা হচ্ছে এখন সেন্ট্রালাইজ করা হবে, অর্থাৎ বোম্বে, মাদ্রাস এবং বেঙ্গল একই আন্ডারে চলে আসবে বা বাংলার আন্ডারে চলে আসবে, সেই জন্য তাহলে বাংলার গভর্নর চলে আসবে। গভর্নর জেনারেল কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। ন্যাচারালি ওয়ারেন হেস্টিংস তিনি বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেলে কনভার্ট হয়ে যাবেন। তাহলে এই কারণেই তোমরা ইতিহাসে পড়ো যে বাংলার শেষ গভর্নরের নাম কি? ওয়ারেন হেস্টিংস। এবং বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? তখন তুমি বলে থাকো ওয়ারেন হেস্টিংস। ঠিক। এছাড়া ব্রিটিশ ক্যাবিনেট তারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। কোম্পানি যদিও তার নিজেদের জায়গা, নিজেদের যে পারফরমেন্স, নিজেদের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু ধরে রাখছে কোথাও না কোথাও, পুরোপুরি পার্লামেন্টের কথা শুনে চলছে না। এইদিকে জুডিশিয়াল সিস্টেমকে মানে পার্টিকুলার যাতে কোম্পানির যারা মাতব্বর তারা যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য মন দিতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন মন দিতে পারে, তার জন্য জুডিশিয়াল সিস্টেমকে, জাস্টিসকে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করছে। এবং এই সবকটা মিলিয়ে এই 1773 রেগুলেটিং অ্যাক্ট আনা হচ্ছে। চলো আমরা ডিটেলটা বরং এই আইনটা একটু পড়ে নিই। প্রভিশনস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। এখানে কি কি প্রভিশনস রয়েছে, কি কি এসছিল? The Regulating Act 1773 was designed to reform how British East India Company was administered, কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে শাসনতন্ত্র পরিচালনা করবে তার জন্য, and to bring its activity in India under tighter British control, এবং ভারতবর্ষে ব্রিটিশ শক্তির যাতে কন্ট্রোলে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভারতবর্ষে যাতে সাম্রাজ্যবাদকে আরো বেশি করে এস্টাবলিশ করা যায় তার জন্যই কিন্তু আইন আসছে। তার জন্য ইন্ট্রোডিউস কি হচ্ছে? বাংলার গভর্নর জেনারেল, এই প্রথা। তার মানে যিনি বাংলার গভর্নর ছিলেন তিনি কনভার্ট হয়ে যাচ্ছে বাংলার গভর্নর জেনারেল। জেনারেল মানে কি? সবার। সবার হবে কি করে? এই যে তিনটে জায়গায় গভর্নেন্স ছিল বা প্রভিন্স ছিল, একটা বেঙ্গল গভর্নেন্স, একটা বোম্বে গভর্নেন্স এবং একটা মাদ্রাস গভর্নেন্স, এই প্রত্যেক জায়গায় তো আসলে আলাদা আলাদা করে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, আবার একই রকমভাবে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি ছিল। সেখান থেকে কি করা হচ্ছে? আইন কক্ষ যেগুলো তারা বানাতে পারত, আইন তৈরির কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বলছে আইন পুরোপুরি আসবে এনার আন্ডারে, অর্থাৎ বোম্বে এবং মাদ্রাস প্রকারান্তরে বেঙ্গলের কন্ট্রোলে চলে আসছে। অর্থাৎ যিনি শুধুমাত্র বাংলার গভর্নর ছিলেন তিনি এখন কিন্তু সবারই গভর্নর। এবার আলাদা আলাদা করে তো বলা যাবে না কোথাকার গভর্নর। এইখান থেকে ধীরে ধীরে ছোট লাট বড় লাট কনসেপ্ট চলে আসছে। অর্থাৎ বাংলার যিনি গভর্নর ছিলেন বাংলার গভর্নর জেনারেল বা সবার গভর্নর হয়ে যাচ্ছেন বলে জেনারেল শব্দটা চলে আসছে। ওয়ারেন হেস্টিংস যিনি বাংলার গভর্নর ছিলেন তিনি বাংলার গভর্নর জেনারেলে কনভার্ট হয়ে যাচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। এবার এত বড় যদি জায়গার দায়িত্ব তিনি পেয়ে যান, তিনি কি একা সামলাতে পারবেন? নিশ্চয়ই না। তাকে তাহলে অ্যাসেস করতে হবে। তাই জন্য তাকে সাপোর্ট করার জন্য একটা কাউন্সিল তৈরি করে দেওয়া হচ্ছে। এবার এই কাউন্সিলটা যেহেতু কলকাতাতে তৈরি করা হচ্ছে, বাংলায় তৈরি করা হচ্ছে, এই জন্য একে বলা হয় ক্যালকাটা কাউন্সিল অথবা বেঙ্গল কাউন্সিল, অথবা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করার জন্য হচ্ছিল তার জন্য বলা হয় এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে। মানে একই নাম, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে থাকে।
কাউন্সিলটা কিসের? কলকাতায় হচ্ছে তাই ক্যালকাটা কাউন্সিল বা বেঙ্গল কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিল বা গভর্নর জেনারেল কাউন্সিল, ঠিক আছে? কাউন্সিল তৈরি করা হচ্ছে। কজন মেম্বার থাকবে সেখানে? 4 জন মেম্বার থাকবে, যারা অ্যাসিস্ট করবে, যারা সাপোর্ট করবে বাংলার গভর্নর জেনারেলকে এই পুরো বাদবাকি গভর্নরেন্সগুলোকে পরিচালনা করার জন্য। এবং এই কাউন্সিল তারা সিদ্ধান্ত নেবে টু বি মেড বেসড অন মেজরিটি ভোটিং। এই ওয়ার্ডটা ভালো করে দেখে রাখো, মেজরিটি ভোটিং উইদিন দিস কাউন্সিল। তার মানে বাংলার গভর্নর জেনারেল আছে আর বাকি 4 জন আছে হচ্ছে তাকে সাপোর্ট করার জন্য। এবার এই 5 জন মিলে ভোটাভুটির মারফত তারা পুরো জায়গাটাকে কি করবে? পরিচালনা করবে, ঠিক? তার মানে চেয়ারে থাকছে হয়তো ওই বাংলার গভর্নর জেনারেল, কিন্তু বাবু বাকি 4 জনের মধ্যে থেকে যদি ম্যাক্সিমাম বেশি ডিসিশনগুলো ভোটে বেশি পেয়ে যায়, মেজরিটি যদি ভোটিং পেয়ে যায়, তাহলে অনেক সময় দেখা যেতে পারে সিদ্ধান্ত কিন্তু ঘুরে যাবে গভর্নর জেনারেলের হাত থেকে। গভর্নর জেনারেলের পাওয়ার কোথাও না কোথাও কিন্তু খর্ব হয়ে যেতে পারে, তার একটা স্কোপ থেকে গেল, ঠিক? চলো আর কি দেখা যাক। এটাই বাংলায় দেয়া আছে নোটটা। সেন্ট্রালাইজ অথরিটি করা হয়েছিল, ওই যে বললাম পুরো বাংলা, বোম্বে, মাদ্রাসকে এক জায়গায় আনা হয়েছিল। প্রিসিয়াসলি প্রেসিডেন্সিস অফ বোম্বে, মাদ্রাস প্রেসিডেন্সি, বেঙ্গল ফাংশনড ইন্ডিপেন্ডেন্টলি, পৃথক পৃথকভাবে তারা পরিচালিত হতো প্রেসিডেন্সিগুলো। দ্য অ্যাক্ট প্লেস গভর্নর্স অফ বোম্বে, মাদ্রাস আন্ডার দ্য অথরিটি অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে যারা বোম্বের গভর্নর ছিল, মাদ্রাসের গভর্নর ছিল, তারা এবার কার আন্ডারে চলে আসলো? বেঙ্গলের গভর্নর জেনারেল আন্ডারে চলে, তারা স্টাফ হয়ে গেল, তারা সেম র্যাঙ্ক থাকলো না। ক্রিয়েটিং আ সিঙ্গেল সেন্ট্রালাইজ লিডারশিপ ফর অল 3 প্রেসিডেন্সি। তার মানে এখানে বেঙ্গল এখান থেকেই বাংলা লিডারশিপ দেওয়া শুরু করে দিল, ঠিক আছে? তো বাংলা আজ যা ভাবে সারা ভারতবর্ষ কালকে তাই ভাবে, এটা এমনি এমনি হয়নি। এই ভাবনার পেছনে যতখানি না ভারতবর্ষের লোকের ভূমিকা, তার থেকে বেশি ভূমিকা হয়েছে ব্রিটিশদেরকে, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আনার চেষ্টা করে। যদি তাই হতো তাহলে বাংলা থেকে তার আগে সারা ভারতবর্ষে খুব চূড়ান্ত দিন দেখা যায়নি কেন? ভারতবর্ষে শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলার শাসক একজনকেই হয়তো মনে পড়ে যায়, তোমরা দেখো, সেটা হচ্ছে শশাঙ্ক, গৌড়ের শাসক ছিলেন। কিন্তু প্রপারলি পাল বংশের শাসকরা, এই যে অঙ্গবঙ্গ পাল, পাল ডাইনেস্টি, সেন ডাইনেস্টি, খুব বেশি যে বাংলা ঘাষার লোক তো বলতে পারবো না, মগধ ঘাষার লোকই বলা যেতে পারে সেই সময়। তাহলে বেঙ্গল তখনকার দিনে তো খুব দারুণ ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করতে পারেনি। তাহলে বেঙ্গলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম বা বাংলায় যে শিক্ষা দীক্ষার বিস্তার, চিন্তাভাবনার বিস্তার, সবই কিন্তু সূত্রপাত হচ্ছে এই আইনের জন্য। এই আইনটা হচ্ছে ফ্যাক্টর, ঠিক? বাংলা এখান থেকে লিডারশিপ দেওয়া শুরু করছে, তো কেন্দ্রীভূত সরকার, একটা সিস্টেমেটিক গভর্নমেন্ট আনার চেষ্টা এই আইন, যেটা তোমাদের বলছিলাম, ঠিক? ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে, এটা মোস্ট ইন্টারেস্টিং কনসেপ্ট একটা। সুপ্রিম কোর্ট তৈরি হয়ে যাচ্ছে কলকাতাতে ফোর্ট উইলিয়ামে। কবে? 1774-এ। তার মানে তোমাকে যদি কোশ্চেন করে কোন আইন দ্বারা তৈরি হলো, তুমি বলবে রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা 1774-এ ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, ঠিক? আইনটা আগের বছর, পরের বছর সুপ্রিম কোর্ট কলকাতাতে। ইট কনসিস্টেড অফ চিফ জাস্টিস, একজন চিফ জাস্টিস থাকবেন, এ বলেছে, এবং 3 জন 3 আদার জাজেস থাকবেন, অ্যান্ড অল অ্যাপয়েন্টেড ফ্রম ইংল্যান্ড। বাংলার গভর্নর জেনারেলের সেখানে কোনো ভূমিকা নেই, ইংল্যান্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে তারা এখানে জুডিশিয়ারি করতে আসবেন। মানে একজন থাকবে জাস্টিস আর 3 জন থাকবে আদার জাজেস, এবং এই 4 জনই কিন্তু ইংল্যান্ড থেকে আসবে। যিনি কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন, তার নাম কি বহুবার পরীক্ষায় আসে? স্যার এলিজা ইমপ্রে, দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা সুপ্রিম কোর্ট। The court had jurisdiction to try civil and criminal cases involving British subjects in India. ব্রিটিশদের বিষয়ে যদি কোনো রকম ভাবে দেওয়ানি বা ফৌজদারি কোনো মামলা হয়, তাহলে সেই বিষয়গুলোতেই শুধুমাত্র নাক গলাবে এই ক্যালকাটা
সুপ্রিম কোর্ট। তো নট ইন্ডিয়ান ইনহ্যাবিটেন্টস, ভারতবর্ষের কোনো ব্যাপারে কোনো তারা না গোলাবে না, নিজেদের মধ্যে মারপিট করে মরছে মর। যদি ইংল্যান্ডের স্বার্থ এখানে নষ্ট হয়ে যায় তাহলে সেই বিষয়ে কোনো খুন বা কোনো পার্টিকুলার দেওয়ানি কেসে কিন্তু তারা না গোলানো শুরু করে। ঠিক এটাই বাংলায় বলে দেওয়া আছে। এরপর কি আসছে? রেগুলেশন অফ কোম্পানি অফিসিয়াল। রেগুলেশন অফ কোম্পানি অফিসিয়াল, কোম্পানির যারা স্টাফ তাদেরকে রেগুলেট করার জন্য এই আইনটা এসছিল। কারণ ওই যে বলছিলাম করাপশন চলে আসছে, ঠিকঠাক করে সিস্টেম আসছে না। দ্য অ্যাক্ট ফরবেড কোম্পানি এমপ্লয়িজ ফ্রম কন্ডাক্টিং প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং গিফটস অর ব্রাইবস, এই যে দেখো করাপশন, গিফটস অ্যান্ড ব্রাইবস, ইন্টেন্ডিং টু রিডিউস করাপশন অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা যাতে কমে যায়, যাতে তারা দুর্নীতি করতে না পারে, তারা যাতে কোনো রকমভাবে ঘুষ না খায় মধ্য কথা, তার জন্যই কিন্তু কর্মচারীদের ওপর পরিষ্কারভাবে বলেছিল যে এরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, কোনো রকমভাবেই উপহার বা ঘুষ নেওয়া যাবে না এই কোম্পানি স্টাফেদেরকে। ঠিক আছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করা যাবে না, তারা শুধুমাত্র ব্যবসায়িক কাজে, এই কোম্পানি মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ছিল? ব্যবসা করার জন্য না, তারা ব্যবসায়িক কাজেই দেখবে, ব্যবসায়িক কাজের জন্য যা যা করা দেয় তাই করবে, কিন্তু কারোর থেকে কোনো ঘুষ উপহার কিচ্ছু নেবে না, কোনো রকমভাবে করাপশন না এস্টাবলিশ। ঠিক, আর কি করা হয়েছিল স্যার? ম্যান্ডেটারি রিপোর্টিং, রিপোর্ট জমা দিতে হবে ম্যান্ডেটারি ভাবে। টু স্ট্রেনথেন ওভারসাইট দ্য কোর্ট অফ ডিরেক্টরস, দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট বডিজ ইন লন্ডন, কোম্পানির ম্যানেজমেন্ট বডি যেটা লন্ডনে ছিল, সেখানে যারা কোর্ট অফ ডিরেক্টরসে ছিল, ওয়াজ রিকোয়ার্ড টু রেগুলারলি সেন্ড ডিটেলড রিপোর্ট টু ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাবাউট রেভিনিউ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিলিটারি ম্যাটার ইন ইন্ডিয়া। তার মানে কোম্পানির যারা মাতব্বর, ডিরেক্টর অফ বোর্ডে যারা ছিল, তারা কোম্পানি কত টাকা আয় করছে, কীভাবে গভর্নেন্স করছে, গভর্নেন্সের রিপোর্ট কি, যুদ্ধবগ্র হচ্ছে কিনা, মিলিটারি কিছু হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু তারা কি করতো, রিপোর্ট পাঠাতে হতো ব্রিটিশ পার্লামেন্টে বা রাদার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক থেকে কর্মচারী, they are answerable, they are responsible to answer how they govern in India, how they collect revenue in India। ঠিক আছে, ফিনান্সিয়াল কন্ট্রোল কি করে হয়েছিল? অর্থনৈতিক কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল এই আইন দ্বারা। দ্য অ্যাক্ট অলসো সেট ফিনান্সিয়াল লিমিটেশন, অর্থনৈতিকভাবে তারা সীমাবদ্ধতা আনার চেষ্টা করছিল। কি হবে? দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুড নট পে ডিভিডেন্ডস হায়ার দ্যান 6% অ্যানুয়ালি আনটিল ইট হ্যাড repaid its debts to the government. Additionally, the terms of directors was limited for 4 years. মানে যারা এই কোর্ট অফ ডিরেক্টরসের যারা ডিরেক্টর হবে, তাদের টার্ম কিন্তু মাত্র 4 বছরের জন্য ছিল। দীর্ঘকালীন থাকলে কি হবে? করাপশনের চান্সেস থেকে যাচ্ছে। তাই জন্য কোর্ট অফ ডিরেক্টরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা যারা আসবে, তাদের মেয়াদও ছিল 4 বছর ধরে। ঠিক আছে, আর কি ছিল ব্যবস্থাটা? বলছে এই আইনে আর্থিক সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছিল এই কারণে, যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারকে, অর্থাৎ ইংরেজ সরকারকে, ব্রিটিশ সরকারকে তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত বার্ষিক 6% হারে, ঠিক আছে, যাতে কোনো রকমভাবে তারা লাভ্যাংশ দিতে পারে। কিন্তু যেহেতু আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে, তারা এই 6%-এর মধ্যেই তারা রেখেছিল। এবং যারা কোম্পানির পরিচালক, যারা ডিরেক্টর, তাদের মেয়াদ 4 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে, যাতে আস্তে আস্তেই ধার দেনা মিটে যায় এবং লাভ্যাংশের পরিমাণ বেড়ে যায়। ঠিক, মানে ফিনান্সিয়াল যাতে সমস্যা না হয় তার জন্য। তাহলে স্যার ভালোভাবে তো চলার কথা। হ্যাঁ, যেভাবে এতদিন ধরে রবার্ট ক্লাইভের পরবর্তীকালে একটা অবস্থা খারাপ হয়ে চলছিল, শাসন ব্যবস্থা ঠিকঠাক করে ছিল না, কারণ সেই সময় ভারতবর্ষ শাসকরা দুর্বল হয়ে গেছে, মাজা ভেঙে গেছে, নিজেদের মধ্যেই মারপিট করতে করতে, সিভিল ওয়ার চলতে চলতে, বা সবটা মিলিয়ে ভারতবর্ষের শাসকদের পাওয়ার, তারা না নিজেরা কি বলবো টেকনোলজিক্যালি ডেভেলপড হচ্ছে, কারণ নিজেদের মধ্যেই তো দ্বন্দ্ব যদি চলে থাকে, তুমি বিজ্ঞান চেতনা কি করে বাড়বে, তোমার ইকোনমি কি করে জেনারেট হবে? সবসময় তোমার যদি যুদ্ধই হয়ে যায়, তাহলে ইকোনমি জেনারেটটাই হবেই কি করে? সবটা মিলিয়ে ভারতবর্ষ শাসকদের অবস্থা খুব খারাপ থাকছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সুযোগ নিয়েই পাওয়ারে আসছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিও রবার্ট ক্লাইভ মতো যারা লোকজন, যারা স্টাফ, তারা যদি প্রচুর পরিমাণে করাপশন করে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও যে শুরুর দিকে খুব ভালো শাসন ব্যবস্থা করতে পেরেছে তা কিন্তু নয়, এবং সেই নিরিখেই 1773 একটা আসছে। কিন্তু এই অ্যাক্টের মধ্যে কি কোনো ফাঁক ফোকর থাকলো?
কি সমস্যা দেখা দিল? সমস্যা দেখা দিচ্ছে বেশ কিছু এই আইন আসার পরও। কি কি সমস্যা, কি কি ফাঁকফোকর দেখা গেল? এই আইন আসার মারফত বাংলার গভর্নর কিন্তু বাংলার গভর্নর জেনারেল হয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চলে আসছেন এলিজা ইমপ্রে, কাজকর্ম পুরোপুরি ভাগাভাগি হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কি আসলো? ড্রব্যাকস কি থাকছে? সাধারণত আমরা ড্রব্যাকসগুলোকে নিয়ে খুব বেশি পড়াশোনা করি না, কিন্তু ড্রব্যাকস নিয়ে পড়াশোনা করার দরকার, তার কারণ তারপরের আইনগুলো আসার দরকার কেন ছিল তাহলেই বুঝতে পারবো। চলো দেখে নিই এবার। Although a Regulating Act of 1773 introduced reforms aims সংস্কার করার জন্য আসলেও, বিশেষ করে শাসনতান্ত্রিক সংস্কার করার জন্য আসলেও, it also faced several shortcomings that limited its success and created further complications under company rule in India. শাসনতান্ত্রিক সংস্কারের জন্য এই আইনটা আনা হলেও বেশ কিছু স্বল্প সময়ের জন্য সমস্যা দেখা দেয়, যেটা ভারতবর্ষে কোম্পানির শাসনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যেমন তোদের একটু আগেই বলছিলাম, যিনি বাংলার গভর্নর জেনারেল হচ্ছেন, তিনি তাকে অ্যাসিস্ট করার জন্য কাউন্সিল তৈরি হয়েছে, যাকে আমরা বলছি ক্যালকাটা কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিল আমরা বলছিলাম। এবং এই কাউন্সিলের 4 জন ছিল মেম্বার, এটাও বলেছে। এবং এরা নিজেদের মধ্যে মেজরিটি ভোট নেয়ার পর যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী ভারতবর্ষকে তারা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, এটাই বলেছিলাম। মেজরিটি ভোট মানে কি? এই 1 আর 4, 5 জনের মধ্যে ম্যাক্সিমাম লোক যা বলে তাই হবে। তাহলে হতে পারে 4:1, হতে পারে 3:2। ঠিক, তার মানে বাংলার গভর্নর জেনারেল যিনি মাথা, তার পাওয়ার প্রকৃত অর্থে কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। তার কারণ তার নিজস্ব মতামত থাকতেই পারে, তাকে একটা ভেটো পাওয়ার দেওয়ার দরকার ছিল, ভেটো পাওয়ার ছিল না। এই নো ভেটো পাওয়ার ফর দ্য গভর্নর জেনারেল, এটা একটা প্রবলেমের কারণ হয়ে যায়। কারণ যারা বাকি 4 জন এক্সিকিউটিভ কাউন্সিল, তারা খুব বেশি যে কাজ করবে এই আইনের ভালো দিকগুলো মাথায় মধ্যে রেখে, তা হয়তো সময় নাও হতে পারতো। অর্থাৎ কোথাও না কোথাও হয়তো ওই পার্সোনাল টাচ, এথিক্যাল ভ্যালুগুলোকে তারা মানছিল না। The Act did not empower the Governor General with veto rights, which meant he could easily be outvoted by the other members of his council. তার মানে তিনি যা বলবেন তার ঠিক উল্টো লোকজনই কিন্তু পাওয়ার দিয়ে দেবে, ভোট দিয়ে দেবে। তাহলে তার পাওয়ার অ্যাকচুয়ালি এস্টাবলিশ হচ্ছে না। This often left him without decisive authority. স্বাভাবিক তার অথরিটি থাকছে না। এবার বাংলার গভর্নর জেনারেল নিজের যদি অথরিটি না থাকে, সারা ভারতবর্ষে বোম্বে প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, যেটা এখন বাংলার কন্ট্রোলে চলে এসছে, তাহলে দেশটা পরিচালনা হবে কোত্থেকে? তাহলে তার নিজস্ব একটা ভেটো পাওয়ার থাকা দরকার মিনিমাম লেভেল। এইটা থাকছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বড় একটা গলদ ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মটা পুরোপুরি হয়ে ওঠেনি, একটা বড় সড়ো সমস্যার জায়গা হয়েছে। ঠিক, তাহলে এই আইনে যদি আমরা দেখি সমস্যাগুলো কি হয়েছিল, প্রশাসনিক সংস্কার তো করা হয়েছে ঠিকই, দুর্নীতির হ্রাসটা যথেষ্ট পরিমাণে করা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ঠিকই, কিন্তু বাংলার গভর্নর জেনারেলের ভেতর ক্ষমতা দেওয়া হয়নি এবং তার নিরিখে গভর্নর জেনারেল ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না, এটা সমস্যা হয়ে গেছিল। এতে কি হয়েছিল, আইন কি করে এগোবে, শাসনতন্ত্র কীভাবে এগোবে, তা সেটাকে নিয়ে জটিলতা বৃদ্ধি হয়ে গেছিল। এইগুলো ছিল সমস্যা, বা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক ছিল বেশি। তাই জন্যই এই আইনটাকে কিন্তু পাল্টাবার দরকার হওয়ার প্রয়োজন বোধ পড়ে। এছাড়া আর কি সমস্যা ছিল? অ্যাম্বিগুয়াস অথরিটি অফ দ্য সুপ্রিম কোর্ট। এলিজা ইমপ্রে যিনি পাওয়ারে আসছেন, তিনি বলছেন আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ইংল্যান্ড থেকে আমাকে নিয়োগ করা হচ্ছে, তুমি গভর্নর জেনারেল, তুমি এত কথা বলছো কিসে? সুতরাং আমিও যা বলবো তাই করতে হবে। এবার এই ওয়ারেন হেস্টিংস আর এলিজা ইমপ্রের মধ্যে বড় সড়ো ইগোর দ্বন্দ্ব চলে আসছে। অর্থাৎ লেজিসলেচার, অর্থাৎ আইন যারা প্রণয়ন করে, এক্সিকিউটিভ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর এবং জুডিশিয়ারি, আজকে যেমন ভারতবর্ষের বুকে 3টি আলাদা আলাদা সরকারের অঙ্গের ক্ষমতার লিমিটেশন রয়েছে, পাওয়ার ডিভিশন রয়েছে। যারা এমএলএ এমপি তাদের কাজ এক, তোমরা যারা চাকরি বাকরি পাবে তাদের কাজ এক, তাদের পাওয়ার এক, এবং জুডিশিয়ারি তাদের পাওয়ার এক। কারোর পাওয়ার বেশি, কারোর পাওয়ার কম, এরকম নয়। ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন পাওয়ারকে এস্টাবলিশ করা হয়েছে। এই সময় কিন্তু ক্ষমতার কোনো রকমভাবে বিভাজন ছিল না।
প্রত্যেকের ব্যাপারে নাক গলাতো, এটা একটা সমস্যার কারণ হয়ে যায়। As the act did not clearly define the scope, the jurisdiction of the Supreme Court at Fort William. ফোর্ট উইলিয়ামে যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হলো, সেখানে কোর্টের অ্যাকচুয়াল কাজ কি, সেই তার জুরিসডিকশন, তার স্কোপটাকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে আইন দ্বারা বলে দেওয়া হলো না, তাই সব ব্যাপারে নাক গলাবে। As a result, a dispute arose over whether the Governor General or the Supreme Court held ultimately authority in the legal matters. সব বিষয়ই আইনের দিক থেকে, কারণ আইন তো বানাবে কাউন্সিল একরকম ভাবে, তাই তো বলেছে, তাকে তো সাপোর্ট করেছে এক্সিকিউটিভ কাউন্সিল বা ক্যালকাটা কাউন্সিল, তারা লাইন বানাবে বা রেগুলেট করবে। এদিকে সুপ্রিম কোর্ট বলছে যে আমি জুডিশিয়ারির জন্য বসেছি, আমি আইন বানাবো, তার মানে সমস্যা হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যার কারণ। ওভারলুকিং ইন্ডিয়ান ওয়েলফেয়ার, এই সব ক্ষমতা এস্টাবলিশ করার চক্করে, নতুন করে রিফর্ম আসার চক্করে সাধারণ ভারতীয় নাগরিক যাদের ওপর তুমি শাসনতন্ত্র কায়েম করেছো, তাদের কোনো কল্যাণ হচ্ছে না। সাধারণ মানুষ হচ্ছে, ভাই হচ্ছেটা কি, নিজেদের মধ্যেই ক্ষমতা ভাগাভাগি করছে, আইন আনছে, এ করছে, বাংলার গভর্নর জেনারেল এখন হয়ে যাচ্ছে মানে ছোট লাট, ফট করে বড় লাট হয়ে গেল, নিজেদের মধ্যে এসব কাণ্ড হচ্ছে। কিন্তু আমাদের লাভটা কি? আমরা তো প্রজায় থেকে গেলাম, সে আমাদের জন্য নবাব থেকে আমাদের জন্য আজকে শাসক পাল্টে যাক, ব্রিটিশ সরকার সাহেবেরা আসুক, লাভটা কি হচ্ছে? রেজিস্ট্রেশন ইগনোর দ্য নিডস অ্যান্ড কনসার্ন অফ ইন্ডিয়ান পিপল, সাধারণ মানুষের যে চাহিদা, ডিমান্ড, সেটা কোনো রকমভাবেই দেখভাল করছিল না। তাহলে আবার কোথাও না কোথাও পুনরোষ আসবে, বিক্ষোভ আসবে। আর যদি বিক্ষোভ চলে আসে, তাহলে সরকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে লং টার্মের জন্য। ব্রিটিশ পার্লামেন্ট এটা ভালো করে বুঝতে পারছিল। স্পেশালি দোজ হু বোর দ্য বার্ডেন অফ ট্যাক্সেশন, এত পরিমাণে যদি ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভাই প্রচন্ড পরিমাণে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ চলে আসতে পারে। আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ার ইন্টারেস্ট ওয়ার নট অ্যাড্রেস অর প্রোটেক্টেড ইন এনি মিনিংফুল ওয়ে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র লাভটাই খাচ্ছে, কোনো রকমভাবে সাধারণ মানুষের দেখভাল করছে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাতে কিন্তু বিক্ষোভ চলে আসতে পারে। এই আইনটা খুব বেশি লং টার্মের জন্য ফ্রুটফুল হবে না, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। ঠিক সেই নিরিখে চলে আসছে কি চেঞ্জেস আসবে। আরো কি সমস্যা ছিল দেখে নি। উইকেনিং অফ রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশন, আঞ্চলিক যারা শাসক ছিল তারা খুব যে পাওয়ারফুল ছিল তা কিন্তু নয়। বাই কনসেন্ট্রেটিং পাওয়ার ইন গভর্নর জেনারেল, মানে ওই যে পুরোপুরি বোম্বে মাদ্রাস থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়ে চলে আসছে বাংলার দিকে, তাহলে দ্য অ্যাক্ট আন্ডারমাইন্ড দ্য অটোনমি অ্যান্ড ইফেক্টিভনেস অফ দ্য গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস। আঞ্চলিক গভর্নরদের পাওয়ার যে খুব বেশি থাকছে এবং তারা যে গভর্নেন্স করতে পারছে খুব ইফেক্টফুলি, তাও কিন্তু হচ্ছে না, তাদের পাওয়ার অনেকটা কমে যাচ্ছে, তাদের প্রভাব কমে যাচ্ছে। দিস শিফট লেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেস, শাসনতান্ত্রিক কাজকর্মের প্রক্রিয়া আরো ধীরে হয়ে যাচ্ছে, ইনএফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, অ্যান্ড মোর করাপশন ইন দোজ রিজিয়ান। যেহেতু দূর থেকে দেখতে পাচ্ছে না, পুরোপুরি কন্ট্রোল আসছে না, তাই লোকাল রিজিওনাল লেভেলে কিন্তু করাপশন চলেই যাচ্ছে, করাপশন আর বন্ধ হচ্ছে না। ইনসাফিসিয়েন্ট পার্লামেন্টারি কন্ট্রোল, এই যে কাউন্সিল তৈরি করা হলো, এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো, সেই কাউন্সিলের ভূমিকা কমে যাচ্ছে। দ্য অ্যাক্ট ডিড নট গ্রান্ট পার্লামেন্ট অ্যাডিকুয়েট অথরিটি টু properly review and scrutinize the report submitted by the Governor General, which meant oversight remained weak and transparency was limited. ঠিকঠাক করে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট যে রিপোর্ট জমা দিতে বলেছিল এই কোম্পানির মালিকদেরকে, ডিরেক্টরদেরকে, ঠিকঠাক করে গভর্নর জেনারেল সেই পার্টিকুলার রিপোর্টগুলো জমা পড়ছিল না, এবং ঠিকঠাক করে রিপোর্ট জমা না পড়ার জন্য পার্লামেন্ট ঠিকঠাক করে অথরিটি কিন্তু এস্টাবলিশ করে উঠতেও পারছিল না। তার মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি কোম্পানিকে কিন্তু কন্ট্রোল বা বাগে আনতে পারছে না। ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি কোম্পানিকে বাগে আনতে পারছে না, তাদের যে দূরের লক্ষ্য সাম্রাজ্যবাদ বিস্তার করা সেটা কিন্তু হয়ে উঠছে না। ঠিক আছে, এই সমস্যাগুলো রয়েছে। সেই নিরিখেই দরকার হয়ে পড়েছিল সেটা হচ্ছে সেটেলমেন্ট করার, যে না এই আইনটা শুধরাতে হবে। এজন্য এই আইনকে অনেক সময় বলা হয় সেটেলমেন্ট অ্যাক্ট, পরের যে আইনটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, অথবা বলা হয় অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1773, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল, তার যে ফাঁক ফোকরগুলো থেকে গেল সেগুলোকেই সংশোধন করা হলো এই আইনের মারফত, যাকে আমরা সেটেলমেন্ট অ্যাক্ট বলছি 1781 সালে। এই আইনে কি কি চেঞ্জেস আসলো বাবা? আসলো এইগুলো। অফিসিয়াল ইমিউনিটি বাড়ানো করার চেষ্টা করা হলো,
The act removed the Supreme Court's authority to try Governor General's, his council and company officials for any action carried out in their official roles. অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর লেজিসলেটিভ যে পাওয়ার ছিল সেইগুলোকে ভাগ করে দেওয়া হলো। আমরা আজকে যাকে বলি, আমরা এটা পরবর্তীকালে পড়ব যখন আমরা ডিপিএসপি আর্টিকেল 50-এর মধ্যে দেখব যে আজকে সেপারেশন অফ পাওয়ার রয়েছে। এই জিনিসটা কোন জায়গা থেকে আনা হচ্ছে? দ্য ফার্স্ট স্টেপ টু সেপারেট দ্য পাওয়ার এক্সিকিউটিভ লেজিসলেচার টু জুডিশিয়ারি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এই আইন দ্বারা। এক্সক্লুশন অফ রেভিনিউ ডিসপুটস, ইট বিয়ার্ড দ্য সুপ্রিম কোর্ট ফ্রম ডিলিং উইথ কেসেস রিলেটেড টু রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য কালেকশন অফ ট্যাক্সেস, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এইসব বিষয় নিয়ে কিন্তু কোনোরকমভাবেই মানে কোনো মামলা মোকাবেলা করতে মানে বাধা দেবে আর কি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট পুরোপুরি এইগুলোকে থেকে বাইরে থাকবে। সুপ্রিম কোর্টের কাজ এগুলো নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে না করছে সেগুলো কোনো কাজকর্ম নয়। রাজস্ব প্রশাসন বা করাদায়ী সম্পর্কিত কোনো মামলা মোকাবেলা তারা করতে পারবে না। তাদের কাজ দেওয়ানি বা ফৌজদারি মামলাগুলোতে কাজকর্ম করা। তার মানে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ বা লেজিসলেচার পৃথক হয়ে গেল। বাট এক্সিকিউটিভ লেজিসলেচার কিন্তু তখনও এক হয়ে রইল। এই দুটো কিন্তু পার্থক্য পাল্টাতে পারলো না। এই দুটো কিন্তু তখন সেপারেট হয়নি। তো জুডিশিয়ারি সেপারেট হয়ে গেল এই আইন দ্বারা। ঠিক বোঝা গেল? ডিফাইন্ড সুপ্রিম কোর্ট অথরিটি। সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তাদের কি কাজকর্ম, তাদের কি স্কোপ, তাদের কি পার্টিকুলার কাজকর্ম আছে সেগুলোকে এবার এর মধ্যে ইনক্লুড করা হলো, তাদের জুরিসডিকশন ইনক্লুড করে দেওয়া হলো। দ্য অ্যাক্ট ক্ল্যারিফাইড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট উড হ্যাভ জুরিসডিকশন ওভার অল রেসিডেন্টস অফ ক্যালকাটা। কলকাতার শহরের মধ্যে যারা যারা বাসিন্দা তাদের সমস্ত বিষয়ে তারা কিন্তু কাজকর্ম করতে পারবে বা জুরিসডিকশন আনতে পারবে। ইট অলসো রিকোয়ার্ড দ্য কোর্ট টু ফলো দ্য পার্সোনাল লস অফ দ্য অ্যাকিউজড, মানে যিনি অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত আইনগুলো সেখানে বর্তাবে। তার জন্য হিন্দুজ ওয়্যার টু বি জাজ বাই হিন্দু ল, হিন্দু আইন এসে যাচ্ছে, অ্যান্ড মুসলিম আর জাজ বাই ইসলামিক ল। তার মানে যারা আজকের দিনে তোমরা ল পড়েছো তোমরা জানো আমাদের হিন্দু ল কি বলে মুসলিম ল এগুলো পড়তে হয়, কারণ আমাদের কিন্তু এখনো ইউনিফর্ম সিভিল কোড আসেনি। তো যেহেতু ভিন্ন ভিন্ন আইন রয়েছে বিভিন্ন ধর্মের নিরিখে, এইগুলোকে বেস করেই কিন্তু তৎকালীন সময়তেও চর্চা করতে হতো এবং সেই অনুযায়ী তাদেরকে জুরিসডিকশন ছিল। অ্যাপিল প্রসেস, ইট অ্যালাউড অ্যাপিলস ফ্রম দ্য প্রভিন্সিয়াল কোর্ট টু বি টেকেন টু গভর্নর জেনারেল ইন কাউন্সিল ইনস্টিড অফ দ্য সুপ্রিম কোর্ট। বিষয়টা কি দেখো, পার্টিকুলার হচ্ছে যে যদি কোনো আঞ্চলিক ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে প্রভিন্সে, এই বোম্বে মাদ্রাস প্রভিন্সে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই প্রভিন্সিয়াল কোর্ট থাকবে এবং সেখান থেকে গভর্নর জেনারেল কাউন্সিল হয়ে সুপ্রিম কোর্টে কিন্তু তারা কি করতে পারবে, অ্যালাউ হবে, প্রসেস হবে। মানে যেমন আজকে জানি না হাইকোর্ট থেকে কেস মুভ হয়ে চলে যায় হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট, সেরকম ব্যাপার। এক্সপ্যান্ডেড পাওয়ার্স ফ্রম দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল। গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল যাকে আমরা ক্যালকাটা কাউন্সিল বলছি, তাদের পাওয়ারটা একটু বাড়ানো হয়েছিল। গভর্নর জেনারেল অ্যান্ড হিজ কাউন্সিল ওয়ার গিভেন টু পাওয়ার টু মেক রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নিং অফ অপারেশন অফ প্রভিন্সিয়াল কোর্টস অ্যান্ড কাউন্সিল। মানে প্রাদেশিক প্রভিন্সিয়াল যে কোর্টগুলো ছিল, প্রাদেশিক যে কাউন্সিলগুলো ছিল, সেখানকার কাজকর্ম কীভাবে হবে সেইগুলোকে মনিটরিং করার জন্য কিন্তু ক্ষমতা দেখা হচ্ছে এই গভর্নর জেনারেল তার কাউন্সিলকে। অর্থাৎ যাতে সেই লোকাল লেভেলে যাতে ইনঅ্যাক্টিভিটি বেড়ে না যায়, ইনএফিসিয়েন্সি বেড়ে না যায়, তার জন্য মনিটরিং করার জন্য পাওয়ার আরও বেশি করে দেওয়া হচ্ছে এই গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে। ঠিক এরপরেই আরও যে ফাঁক ফোকর থাকছে, ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো পুরোপুরি বাগে আনতে পারছে না। তো সেই নিরিখে ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পিট, তিনি ব্রিটিশ পার্লামেন্টে আরেকটা আইন নিয়ে আসছেন যাকে বলা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তৎকালীন তিনি ছিলেন, তিনি বলছেন না এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরেকটু নিজের মধ্যে বাগে আনতে হবে, না হলে কিন্তু সাম্রাজ্যবাদ ঠিকঠাক করে কায়েম করা যাবে না।
কারণ তারা দূর থেকে ইংল্যান্ডে বসে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে তার দিকে সবসময় চোখ রেখে দিয়েছিল। এই পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল করার জন্য আরেকটা আইন আনছেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে পিট, একে বলি আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই আইনে কি কাণ্ড করা হচ্ছে, এই আইনে ডুয়াল সিস্টেম অফ সুপারভিশন করা হয়েছে। এটা মানে কি দেখো, the act created a system in which both British government and the East India Company jointly governed Indian affairs। মানে ভারতবর্ষের বিষয়গুলোতে শুধুমাত্র নাক গলাতো এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাক গলাতো, এখন থেকে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিই নাক গলাবে তা নয়, কারণ তারা শুধু রিপোর্ট দিত, কিন্তু এখন শুধু রিপোর্ট দিলেও হবে না, সিদ্ধান্তও নেবে ইংল্যান্ডের সরকার। অর্থাৎ ইংল্যান্ডের সরকার, গভর্নমেন্ট এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যৌথভাবে জয়েন্টলি তারা কিন্তু ইন্ডিয়ান বিষয়গুলোতে তারা কি করবে, শাসনতন্ত্র কায়েম করবে। তার মানে এইবার প্রথমবারের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের নাক গলানো শুরু হলো ডিরেক্টলি, ইনডিরেক্টলি আর থাকলো না। একদিন ধরে কোম্পানিকে সামনে রেখে তারা কিন্তু সাম্রাজ্যবাদকে বিস্তার করছে বা তাদেরকে লাই দিচ্ছিল। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে পাওয়ার একটুখানি কেড়ে নেওয়ার জন্য তারা কি করছে, সরকার নিজেও নাক গলাবে সেই ব্যবস্থা করছে। সরকার নাক গলাবে কি করে বাবা, অত বড় নাক কি করে হবে যে একদম 7 সমুদ্র 13 নদী পার পেরিয়ে তোমার নাক গলাবে, কিভাবে হবে? The company was effectively turned into a subordinate branch of British state and its Indian territories were officially called British possession। কোম্পানিকে আসলে সাবপার্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোম্পানিকে ভেঙে দেওয়া হচ্ছে 2-3খানা পার্টে, যেখানে কোম্পানির পাওয়ার করে দেওয়া হচ্ছে শুধু বাণিজ্যিক ব্যাপারে আর বিজনেস ওরিয়েন্টেড ভাবে, আর অ্যাডমিনিস্ট্রেশনটা হাতে রাখছে ব্রিটিশ সরকার নিজের হাতে, কিন্তু তারা কাজ করবে কোম্পানির আন্ডারে থেকে। ঠিক আছে, ইভেন সো ইট কন্টিনিউ টু ম্যানেজ ট্রেড অ্যান্ড রুটিন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইটস ওন। যদিও রেগুলার ভাবে কিভাবে কাজকর্ম হচ্ছে না হচ্ছে সেগুলো পরিচালনা করবে কিন্তু কোম্পানি। তার মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টের লোকজন নাক গলালেও পরিচালনা করছে কিন্তু কোম্পানির লোকজনই। তার মানে পার্শিয়ালি ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার নাক গলানোর চেষ্টা করবে। ঠিক আছে, একে বলা হচ্ছে দ্বৈত তত্ত্বাবধান ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অফ সুপারভিশন। ব্রিটিশ পার্লামেন্ট সেই বিষয়গুলোতে নাক গলাবে। এর মারফত স্যার কি করা হচ্ছে, এই আইন দ্বারা কি করা হচ্ছে, এর মারফত দুটো পার্টে কোম্পানিকে ভাগ করা হচ্ছে। একটা করা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, আরেকটা করা হচ্ছে সিক্রেট কমিটি। কি জিনিস স্যার? 2 রকম ভাবে বলা হয়েছিল পরিচালনা করা হবে, 2 রকম ভাবে। বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সিক্রেট কমিটি। কার? পার্টিকুলারলি কোর্ট অফ ডিরেক্টরসের। কোর্ট অফ ডিরেক্টরসের 2 ভাগে কোম্পানির মাজা ভেঙে দেওয়া হচ্ছে, যাতে কোম্পানির মাতব্বরি খুব বেশি না থাকে এবং আস্তে আস্তে যাতে এই মাতব্বরি চলে যায় কার দিকে, ব্রিটিশ সরকারের দিকে। কোম্পানির অ্যাক্টিভিটিকে 2 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এক, বোর্ড অফ কন্ট্রোল, আর একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। 2 পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে। বোর্ড অফ কন্ট্রোল এটা বলা হচ্ছে was set up to direct the company's civil, military and financial policies। তার মানে বোর্ড অফ কন্ট্রোল কি কাজ করছে, কোম্পানির বিষয়বস্তু অন্তর্গত যে কোনো সিভিল ম্যাটার, যে কোনো আর্মির ম্যাটার, যে কোনো অর্থনৈতিক ব্যাপারে তারা কিন্তু নাক গলাচ্ছে। ঠিক আছে, এর জন্য এই বোর্ড তৈরি হচ্ছে কি হবে, চ্যান্সেলর থাকছেন একজন, তিনি হচ্ছেন একজন অর্থনৈতিকভাবে তিনি কি বলবো, তিনি এক্স ব্যাংকার হিসাবে কাজ করছেন, দেখভাল করছেন। একজন সেক্রেটারি থাকছেন অফ স্টেট, আরেকজনকে থাকছে 4 মেম্বার থাকছে, 4 মেম্বার্স ফ্রম দ্য প্রিভি কাউন্সিল। এবার এই প্রিভি কাউন্সিল আনছে কারা, অ্যাপয়েন্ট করছে কারা? By the crown sensitive political decisions were placed in the hands of a
সিক্রেট কমিটি যেটা বলছিলাম, সিক্রেট কমিটি মেড আপ অফ 3 ডিরেক্টরস ফ্রম দ্য কোম্পানিজ কোড অফ ডিরেক্টরস। ঠিক আছে, বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে একজন ওই অর্থনীতির সচিব থাকবেন বলা যেতে পারে। ঠিক আছে, একজন এই রাজ্য বা রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য একজন সচিব থাকবেন এই পিভি কাউন্সিলের মধ্যে। আর এই পিভি কাউন্সিলে 4 জন সদস্য থাকবে এবং যারা সবাই কিন্তু ক্রাউন দ্বারা নিযুক্ত হবে। ক্রাউন মানে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা নিযুক্ত হবে, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা নিযুক্ত হবে। এবং তারা এই পার্টিকুলার যে বিষয়গুলো বলছিলাম বোর্ড অফ কন্ট্রোল, এই ডিরেক্টরস আমাদের যারা ঢুকে যাবে তারা কি করবে? তারা প্রপারলি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে। রাজনৈতিক কিভাবে আজকে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যে যে জায়গাগুলো ছিল, যেসব দেশীয় বর্গ ছিল, তাদেরকে কি করে ক্ষমতা হস্তান্তরিত করে নেওয়া যায়। আমরা জানি না পরবর্তীকালে অনেক রকম আইন এসেছিল, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, এরকম অনেকগুলো আইন এসেছিল কিভাবে রাজনৈতিক ডিলিং করবে, সেইগুলোর জন্যই পিভি কাউন্সিল আছে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, পলিটিক্যাল কাজকর্ম বা ডিপ্লোম্যাটিক কাজকর্ম এগুলো করার জন্য কিন্তু গভর্নমেন্টের লোকজন আসবে। দুটো পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে এই কাউন্সিলকে। ঠিক, গভর্নর জেনারেল অ্যান্ড মিলিটারি কমান্ড, এই আইন দ্বারা গভর্নর জেনারেল কি হচ্ছেন? পুরো আর্মিদের হেড হয়ে যাচ্ছেন। দ্য গভর্নর জেনারেল কাউন্সিল ওয়াজ ট্রিমড ডাউন টু জাস্ট 3 মেম্বার্স ইনক্লুডিং দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি। 3 জনের, ওই যে 4 জন সদস্য ছিল ক্যালকাটা কাউন্সিলে বা এক্সিকিউটিভ কাউন্সিলে, এখন সেটা কিন্তু 3 জন হয়ে যাচ্ছে। In 1786, Lord Cornwallis was appointed to hold both positions, Governor General and Commander in Chief। মানে যিনি গভর্নর জেনারেল থাকছেন তিনি হয়েছেন কিন্তু মিলিটারির হেড, আর্মির হেড হয়ে যাচ্ছেন। and was granted the authority to overrule the council decisions। অর্থাৎ কাউন্সিল যদি কোনো রকম সিদ্ধান্ত নেন তাহলে সেখানে তিনি কিন্তু যেহেতু আর্মির চিফ তিনি, তাই তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন সমস্ত রকমভাবে ডিসিশনগুলো বন্ধ করে দিয়ে। তার মানে যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তার থেকে পাওয়ার অনেক ধাপ বেড়ে গেল গভর্নর জেনারেলের কাছে। তার কারণ কোম্পানির যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু এখন হয়ে যাচ্ছেন কমান্ডার ইন চিফ। তাই রাষ্ট্রের দরকারে তিনি তার পাওয়ারকে দেখাতেই পারেন, কাউন্সিলের মন্তব্য শুনতে নাও পারেন। প্রোভাইডেড হি পার্সোনালি অ্যাকসেপ্টেড রেসপন্সিবিলিটি ফর দোজ অ্যাকশন, কারণ তিনি পার্সোনালি রেসপন্সিবল যে তার শাসন কার্য পরিচালনা করার জন্য। ঠিক আছে, তো ওয়ারেন হেস্টিংসের পর লর্ড কর্নওয়ালিস কিন্তু প্রকৃত অর্থেই গভর্নর জেনারেলের যে পোস্ট তাকে আরেকটু এম্পাওয়ার করে দিচ্ছেন, বা এই আইনের দ্বারা তিনি এম্পাওয়ার্ড হচ্ছেন। বোঝা গেল? এটাই বাংলায় বলে দেওয়া আছে। তো আমরা কি কি জিনিস দেখলাম স্যার? আমরা দেখলাম 1600 সাল, এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথ ওয়ানের কাছ থেকে মহাসনদ পেয়ে তারা ভারতবর্ষে আসছে বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আসছে ফর এস্টাবলিশিং ট্রেড, ব্যবসা করার জন্য। এরপর যুগান্তর ঘটনা ঘটলো কবে? যুগান্তকারী ঘটনাটা ঘটলো 1717 সালে, যখন মুঘল এম্পায়ার ফারুক শিওর যখন ফরমান জারি করল বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে বেঙ্গল এবং মাদ্রাস বোম্বে প্রভিন্সে। এটা যুগান্তর ঘটনা ঘটলো। তারপর 1757-56 এই সময় পলাশির যুদ্ধ, ব্যাটল অফ প্লাসি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্রিটিশদের চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছে যে এরা নিজেদের মধ্যে ঝামেলা করেই মরবে। এরপর আসছে 1705, তার আগ দিয়ে যুদ্ধ একটা হচ্ছে 17 করে ব্যাটল অফ বক্সার। ঠিক আছে, আর 65-এ এলাহাবাদের প্যাক্ট, দিওয়ানি লাভ করছে কোম্পানি। তারপরে বাংলায় মন্বন্তর হচ্ছে 1770-এর সময়, ভেলেসের সময় বাংলায় দুর্ভিক্ষ। তারপরে তোমার আসছে 1773-তে রেগুলেটিং অ্যাক্ট, যাতে গুড গভর্নেন্স দেওয়া যেতে পারে একটুখানি। তখন গুড গভর্নেন্স ওরকম করে বলছে না, বাট সেন্ট্রালাইজ ফার্স্ট স্টেপ নিচ্ছে।
সেন্ট্রাল গভর্নমেন্ট করার জন্য একটা ফার্স্ট স্টেপ নেওয়া শুরু করছে প্রকার অন্তরে বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই আইনে তৈরি হচ্ছিল কি সুপ্রিম কোর্ট ক্যালকাটাতে, এলিজা ইমপ্রেন হলে ফার্স্ট, এবং যিনি বাংলার গভর্নর ছিলেন তিনি হয়েছেন বাংলার গভর্নর জেনারেল। তাকে অ্যাসিস্ট করার জন্য 4 জনের একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে বা ক্যালকাটা কাউন্সিল থাকছে, কিন্তু এদের ক্ষমতা ঠিকঠাক করে এস্টাবলিশ হচ্ছিল না, বা এদের মাতব্বরি বাড়ছিল, বা প্রভিন্সিয়াল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক করে হচ্ছিল না, ইনএফিসিয়েন্সি বেড়ে গেছিল। সেই নিরিখে চলে আসছে 1781-এর সেটেলমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং বাংলার গভর্নর জেনারেলের পাওয়ারকে ডিভিড করে দেওয়া হচ্ছে, ডিভিশন চলে আসছে মূলত, অর্থাৎ জুডিশিয়ারি সেপারেট হয়ে যাচ্ছে, জুডিশিয়ারি সেপারেট ফ্রম দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার, এটা বলতেই পারি। আবার শেষমেশ পুরোপুরি কন্ট্রোল না করার জন্য 1784-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী পিটস ইন্ডিয়া অ্যাক্ট তিনি আনছেন, এবং সেখানে কোম্পানির কাজকর্মগুলোকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন। একটা হচ্ছে তারা দেখবে কি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য ট্রেড এসব দেখবে, আর একটা থাকবে কারা, যারা পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেশন বা মিলিটারি এই ধরনের বিষয়গুলো দেখবে। যারা পলিটিক্যাল ব্যবসাগুলো দেখবে দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট বোধ, বাট যারা বিজনেস করবে তারা কোম্পানির লোক করবে। কিন্তু ওভারঅল চেঞ্জেসটা কি হলো, পাওয়ার পেয়ে গেল ব্রিটিশ গভর্নর জেনারেল, বেঙ্গল গভর্নর জেনারেল পাওয়ার পাচ্ছেন, এবং তিনি হয়ে যাচ্ছেন আর্মির চিফ ইন কমান্ডার, ঠিক আছে, এবং তার পার্সোনাল রেসপন্সিবিলিটিতে তিনি পুরো কার্যটাই পরিচালনা করবেন। দিস ইজ দ্য সিনোপসিস অফ বেস ক্লাস। আজকে আমরা এইটুকু পড়লাম, পরের দিনের আইনগুলোকে পড়বো, পড়ে কিভাবে ভারতবর্ষে ধীরে ধীরে আইনের মারপ্যাচ শুরু হচ্ছে, আজকের সংবিধান আসছে, সেইগুলো চর্চা হতে থাকবে। অবশ্যই বাড়িতে এই নোটটা পড়ে নিও, বা অবশ্যই টেক্সট বুকটা পড়ে নিও, এখান থেকে কিন্তু আমরা পড়াটা হয়ে গেলেই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। সুতরাং আবার বলছি, যেভাবে পড়াশোনা করলে একটা সিভিল সার্ভিস ক্র্যাক করা যায় ওই পড়তে হবে, কারণ WBCS মিনস WBCS সার্ভিস, ওইকে যদি লঘু করে ভাবো তোমায় দেবে না। এই জিনিস মনে রেখো যে 2 থেকে 3 বছর যদি কেউ ঠিকঠাক করে খাটে তার মধ্যে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক করে নেওয়া যায়। সেই লক্ষ্য তোমার যদি মনেই হয় চেয়ার দরকার, তাহলে ভাই টুলের মতো করে চিন্তা ভাবনা করো। পাহাড় যদি মনে হয় পাহাড়ের ওপরেই উঠতে হবে, তাহলে হাঁটো, পা ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, একটা সময়, ঠিক আছে। আজ যদি থাকলো, পরের দিন দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।